আমি সুশান্ত মুখার্জি বলছি। আমি প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো যে তোমরা ইংরাজিটাকে ভয় পেও না। আমি আমার দীর্ঘ টিউশন জীবনে বহু ছাত্রছাত্রীকে পড়িয়েছি এবং সেখানে দেখেছি মেনলি যে ইংরাজিগুলো শেখার দরকার তাদের সেগুলো শেখা হয়ে ওঠেনি। তা আমি ভিতটা ঠিকমতো গড়ার জন্য, যাতে পরবর্তীকালে তারা নিজে থেকে কিছু ইংরাজি লিখতে পারে বা বলতে পারে, সেটাই আমার প্রয়াস। আমি বেশি দেরি করব না, স্টেপ বাই স্টেপ ইংরাজিগুলো আমি তোমাদের শিখিয়ে যাব। তোমরা যদি মন দিয়ে শেখো, আমার মনে হয় ভবিষ্যতে তোমাদের অনেক কাজে লাগবে। যতটা পারি আমি সহজ সরল করে বোঝাবার চেষ্টা করব, একদম প্রাথমিক স্তর থেকে, ইনিশিয়াল স্টেজ থেকে। তা আমাদের তাহলে বন্ধুরা একটু স্টার্ট করা যাক। নিশ্চয়ই আশা করছি ভালো লাগবে। আচ্ছা, প্রথমে ইংরাজি জানতে গেলে আমরা কি পড়ি? ইংরাজি বর্ণমালাটা পড়ে নিই। অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত এই যে 26টা লেটার আছে, তাদেরকে একসঙ্গে আমরা কি বলি? ইংলিশ অ্যালফাবেট। এ থেকে জেড পর্যন্ত 26টা লেটার আমাদের ভালো করে মুখস্থ করতে হয়, তারপর সেটা শিখতে হয়, লেখাটা শিখতে হয়, ছোটো হাতের বড় হাতের এইভাবে শিখতে হয়। এটা হয়ে যাওয়ার পর আমরা দেখি এই যে এর থেকে জেড পর্যন্ত 26টা লেটার বা বর্ণ আছে, তাদেরকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে ভাওয়েল, যাকে বাংলায় বলে স্বরবর্ণ, আর একটা হচ্ছে কনসোনান্ট, যাকে বাংলায় বলা হয় ব্যঞ্জন বর্ণ। তাই 26টা লেটার থেকে 5টি বর্ণ বেছে নেওয়া হয়েছে ভাওয়েল হিসেবে। সেগুলো কি কি? এ, ই, আই, ও, ইউ। এই 5টি বর্ণকে আমরা ভাওয়েল বলছি। বাকি তাহলে কটা থাকলো 26টা থেকে? 5টা বাদ গেলে 21টা, সেইগুলোকে আমরা কনসোনান্ট বলছি। এখন আমরা দুটো ভাগে ভাগ করলাম কেন? না, ভাওয়েল এবং কনসোনান্ট দুটোর মধ্যে তফাৎ আছে। তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে, এই যে এ, ই, আই, ও, ইউ, এই 5টা ভাওয়েল, এই 5টা লেটারকে যখন উচ্চারণ করছো, তখন তারা অন্য কোনো বর্ণের সাহায্য নিচ্ছে না। এ, ই, আই, ও, ইউ এরা স্বয়ংনির্ভর। কিন্তু বাকি যে 21টা লেটার বা অক্ষর আছে, তাদেরকে যখন তোমরা উচ্চারণ করতে যাবে, দেখবে এই ভাওয়েলের সাহায্য নিচ্ছে। যেমন ধরো বি, বি উচ্চারণ করতে গেলে কি আসছে? ই আসছে, অর্থাৎ সে ভাওয়েলের সাহায্য নিচ্ছে, কারণ এটা একটা ভাওয়েল। কিংবা ধরো ডি, সেখানেও ই এর সাহায্য নিচ্ছে। এল, সেখানে এর সাহায্য নিচ্ছে। এইভাবে 21টা যে কনসোনেন্ট আছে বাংলায়, যাকে বলে ব্যঞ্জন বর্ণ, সেইগুলো উচ্চারণ করতে গেলে কোনো না কোনো ভাওয়েলের সাহায্য নিয়ে তবে সে উচ্চারিত হতে পারছে। আমাদের বাংলায় যেমন অ, আ এইগুলো স্বরবর্ণ, আর ক, খ এই যে অক্ষরগুলো আছে এগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ, তেমনি ইংরাজিতেও এইভাবে ভাগ করা হয়েছে। এটা বোঝা গেল। তারপর যেটা আমি আসবো, যে আমাদের দেখতে হবে এই যে লেটার, লেটার কাকে বলে? অনুরূপভাবে শব্দ কাকে বলে? শব্দ মানে হচ্ছে ওয়ার্ড। এবং সেন্টেন্স বা বাক্য কাকে বলে? এইগুলো শিখতে হবে। আচ্ছা, লেটার কাকে বলে? এই যে আমরা এক একটা অক্ষর বলছি, এইগুলো তো এক একটা লেটার। এই অক্ষর বা লেটার কাকে বলে? এক কথায় বলতে গেলে, আমরা যে মুখ দিয়ে ধ্বনি উচ্চারণ করছি, আমাদের মুখ থেকে যে ধ্বনি নিঃসারিত হচ্ছে, এই ধ্বনির
লিখিত সাংকেতিক চিহ্নকেই বলা হয় লেটার। যেমন এ এর একটা লিখিত সাংকেতিক চিহ্ন আছে, বি এর একটা লিখিত সাংকেতিক চিহ্ন আছে। তাহলে মুখনিসৃত যে ধ্বনি তার লিখিত যে সাংকেতিক চিহ্ন সেইগুলো কি আমরা বলছি লেটার। ঠিক আছে? ঠিক একইভাবে ওয়ার্ড কাকে বলবো? ওয়ার্ড হচ্ছে এক বা একাধিক লেটার বা অক্ষর পাশাপাশি বসিয়ে যদি তার একটা মনের ভাব প্রকাশ পায় তাহলে তাকে আমরা লেটার বলবো। আচ্ছা, আমি এক বা একাধিক বলছি কেন? এক বা একাধিক এই কারণে বলছি যে একটা অক্ষরও কিন্তু ওয়ার্ড হতে পারে, একটা অক্ষরেও ওয়ার্ড হতে পারে। আবার এক বা একাধিক অক্ষর পাশাপাশি বসিয়ে তার যদি একটা মানে হয় সেটাকেও আমরা ওয়ার্ড বলবো। একটা অক্ষরকে একটা ওয়ার্ড বলবো, এটা কিভাবে হতে পারে? যেমন ধরো এ মানে একটি, আই মানে আমি, এর এক একটা অক্ষর আবার এক একটা ওয়ার্ডও বটে। আর একের বেশি লেটার, দুটো তিনটে চারটে লেটার কি আরও বেশি লেটার পাশাপাশি বসি যদি তার একটা মানে হয়, অর্থ হয়, তবে তাকে আমরা ওয়ার্ড বলবই। যেমন ডিও ডু মানে করা, ডিওজি ডগ মানে কুকুর, এগুলো এক একটা অর্থ প্রকাশ করছে, যার জন্য এদিকে আমরা ওয়ার্ড বলব। ঠিক সেইভাবেই সেন্টেন্স কাকে বলবো? সেন্টেন্স কাকে বলবো? সেন্টেন্স হচ্ছে এক বা একাধিক শব্দ, অর্থাৎ এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসিয়ে যদি তার একটা অর্থ প্রকাশ পায়, একটা আমাদের মনের ভাব প্রকাশ পায়, তবে আমরা তাকে সেন্টেন্স বলব। এখানেও সেই রকম একটা ওয়ার্ড দিয়েও কিন্তু সেন্টেন্স হয়, সবসময় একাধিক ওয়ার্ড দিয়েই সেন্টেন্স হতে হবে তার কোনো মানে নেই। একটু আশ্চর্য লাগতে পারে অনেকের। যেমন ধরো তোমাকে জিজ্ঞাসা করলাম যে ডিড ইউ ইট রাইস, তুমি কি ভাত খেয়েছিলে? তখন তুমি সংক্ষেপে উত্তর দিলে ইয়েস, কিংবা সংক্ষেপে উত্তর দিলে নো। তার মানে ইয়েস আই এট রাইস, নো আই ডিড নট ইট রাইস। হ্যাঁ, অর্থাৎ ইয়েস বা নো এই দুটো কথার মাধ্যমেই কিন্তু আমরা বুঝে যাচ্ছি, যার জন্য ইয়েস বা নো এরা ওয়ার্ডও বটে আবার সেন্টেন্সও বটে। যার জন্যে আমরা ডেফিনেশনে বলছি কি, এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসিয়ে যদি তার একটা মনের ভাব প্রকাশ করে, তার একটা যদি অর্থ প্রকাশ করে, তবেই আমরা তাকে কি বলবো? সেন্টেন্স বলবো। আচ্ছা, এরপর আমি যেটা আসবো, ধরো আমাদের লেটার কাকে বলে, ওয়ার্ড কাকে বলে, সেন্টেন্স কাকে বলে, এগুলো আমরা শিখলাম। এইবার একটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের যত ইংরাজি ওয়ার্ড আছে, এই যে আমরা খবরের কাগজে, ইংরাজি খবরের কাগজে কত ওয়ার্ড দেখি, কত সেন্টেন্স দেখি, কিংবা আমাদের পড়ার বই যেগুলো থাকে টেক্সট বুক, তাতেও আমরা প্রচুর ইংরাজির গদ্য পদ্য পড়ি। সেই যে ওয়ার্ডগুলো নিয়ে যে সেন্টেন্সগুলো তৈরি হয়েছে, সেই ওয়ার্ডগুলো কিন্তু আমাদের এক একটা পার্ট অফ স্পিচের মধ্যে পড়ে, যার জন্যে পার্টস অফ স্পিচটা ভালো করে জানতে হবে। এই যে পার্টস অফ স্পিচ,
এই পার্টস অফ স্পিচ কয় প্রকার এবং কি কি, এটা আমাদের জানার খুব দরকার আছে। তাহলে পার্টস অফ স্পিচ কয় প্রকার হচ্ছে? সেন্টেন্সের এক একটা অংশকে তো পার্ট বলছি, পার্ট অফ স্পিচ মানে এই যে আমরা কথা বলছি, একটা সেন্টেন্স তৈরি করছি, তার এক একটা অংশকে আমরা পার্ট অফ স্পিচ বলছি। এই পার্টস অফ স্পিচকে আমরা মোট 8টা ভাগে ভাগ করতে পারি। কী কী সেগুলো? সেগুলো ধরো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। এই যে 8টা পার্টস অফ স্পিচ আছে, যত ইংরাজিতে ওয়ার্ড আছে, এই 8টা পার্টস অফ স্পিচের মধ্যে কোনো না কোনো ভাগে তাকে পড়তেই হবে। এইটা মাথায় রাখতে হবে। হয় সেই ওয়ার্ডটা নাউন হবে, কিংবা প্রোনাউন হবে, কিংবা অন্য কোনো পার্টস অফ স্পিচের মধ্যে পড়বে। আচ্ছা, এইবার আসা যাক, সংক্ষেপে বলি, নাউন কাকে বলে। নাউন ইজ এ নেম অফ ওয়ার্ড, অর্থাৎ কোনো কিছুর নাম বোঝালেই সেটা নাউন। তোমার একটা নাম আছে, আমার একটা নাম আছে, বিভিন্ন বস্তুর নাম আছে, বিভিন্ন জায়গার নাম আছে, কোনো কিছুর নাম বোঝালেই সেটা নাউন হয়ে যাবে। যেমন বয়, এটা একটা নাউন। আবার বয়টা একটা নাম আছে, হয়তো তার নাম শ্যামল, শ্যামল এটাও একটা নাউন। কোনো তরল পদার্থ হতে পারে, যেমন ওয়াটার, সেটা একটা নাউন। কোনো মেটেরিয়াল হতে পারে, যেমন ধরো গোল্ড, সোনা, সেটাও মেটেরিয়ালটা একটা নাউন, মেটেরিয়ালটা একটা নাম বোঝাচ্ছে, যার জন্য সেটাও একটা নাউন। এইভাবে যে কোনো নাম বোঝালেই সেটাকে আমরা নাউনের পর্যায়ে ফেলছি। আর প্রোনাউন কাকে বলবো? নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার করছি, অর্থাৎ নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করছি। ওয়ার্ড কাকে বলে আমি প্রথমেই বলে নিয়েছি। তাহলে প্রো মানে হচ্ছে পরিবর্তে, অর্থাৎ নাউনের পরিবর্তে যে শব্দটা ব্যবহার করছি সেটাই হচ্ছে প্রোনাউন। যেমন আমি উদাহরণস্বরূপ বলতে পারি, ধরো শ্যাম বাড়ি যায়, শ্যাম ভাত খায়, শ্যাম বৈকালে খেলে। এই যে বারবার শ্যাম উচ্চারণ করছি, শুনতে আমাদের ভালো লাগছে না, কিন্তু শ্রুতি কটুর লাগছে। এই একই মানে বোঝানোর জন্য যদি আমি বলি শ্যাম বাড়ি যায়, সে ভাত খায়, তারপর সে বিকালে খেলতে যায়, এটা কত সুন্দর লাগছে। তাহলে শ্যাম এই যে নাউন, এর পরিবর্তে আমরা কি বলছি? সে, অর্থাৎ হি, ইংরাজিতে হি। তাহলে ইংরাজিতে এইভাবে যেগুলো বসছে, যেমন ধরো আই, উই, মি, মাই, আওয়ার, আস, এইগুলো যেমন আছে, আবার ইউ, ইয়োর, এছাড়া হি, সি, ইট, দে, দেম, এইগুলো সবটাই, সব ওয়ার্ডগুলোই কিন্তু কোনো না কোনো নাউনের পরিবর্তে বসছে। আমরা যদি একটু খেয়াল করি তাহলেই বুঝতে পারবো। যার জন্য এইগুলোকে সবই বলা হচ্ছে প্রোনাউন। আচ্ছা, এইবার আসবো যে এই যে নাউন, আমি মেনলি নাউন আর প্রোনাউন সম্বন্ধে আগে বোঝাই এই অধ্যায়ে। নাউন প্রোনাউন সম্বন্ধে আমাদের মোটামুটি একটা ধারণা হলো। এইবার এই নাউনকে আবার 5 ভাগে ভাগ করা যায়। নাউনকে তার নেচার অনুযায়ী 5 ভাগে ভাগ করা যাচ্ছে। মানে যত প্রকার নাউন আছে সব কিন্তু এই 5টা প্রকারের মধ্যে কোনো না একটা কোনো প্রকারে পড়বে। সেইগুলো কি কি, সেগুলো মুখস্থ করতে হবে, তোমাদেরকে জানতে হবে। যেমন ধরো প্রপার নাউন, PROPER, প্রপার নাউন। তারপর কি আছে? কমন নাউন, COMMON, কমন নাউন। তারপর আছে কালেকটিভ নাউন, COLLECTIVE, কালেকটিভ নাউন। তারপর হচ্ছে মেটেরিয়াল নাউন, METERIAL,
MATERIAL, মেটেরিয়াল নাউন। আর একটা আছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাকচুয়ালি আমরা প্রথমে নাউনকে কিন্তু দুটো ভাগে ভাগ করতে পারি, এক হচ্ছে কংক্রিট আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। বলে নেওয়া ভালো যে কংক্রিটের মধ্যে চারটে পড়ছে। কোন কোন ভাগগুলো পড়ছে? প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, মেটেরিয়াল নাউন। আর বাকি আর একটা যেটা হচ্ছে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এই যে 5 প্রকার নাউন সংক্ষেপে একটু বলে নিই, পরে সুযোগ থাকলে আরও বোঝাবো। প্রপার নাউন হচ্ছে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাতে গেলে, যেমন ধরো রাম, শ্যাম, রিনা, বিনা, এগুলো নির্দিষ্ট কোনো ছেলে বা মেয়ের নাম বলছি। কিংবা ধরো জায়গার নাম, যেমন কোন্নগর, কলিম্বা, আটঘরা, শ্রীরামপুর, এগুলো কোনো জায়গার নাম। এইগুলো হচ্ছে প্রপার নাউনের মধ্যে পড়ছে। আর কমন নাউন কোনগুলো? কমন নাউন হচ্ছে এরকম নির্দিষ্ট কোনো নাম হবে না, কোনো জাতিকে বোঝাতে পারে বা নির্দিষ্ট করে না বুঝিয়ে। যেমন ধরো বয়, বয় বলতে গেলে যে কোনো বালক বলতে বোঝাতে পারি, গার্ল যে কোনো বালিকা হতে পারে। এগুলো হচ্ছে কমন নাউন। কালেকটিভ নাউন কোনগুলো? কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টিগত, সমষ্টিগতভাবে যেগুলো বোঝাবে। যেমন ধরো ক্লাস, ক্লাসে তো আমরা একটা ছেলে মেয়ে থাকি না, অনেকগুলো নিয়ে একটা ক্লাস হয়, অনেকগুলো ছেলে মেয়ে নিয়ে। এইগুলো হচ্ছে কালেকটিভ নাউন। আর মেটেরিয়াল নাউন কি? মেটেরিয়াল হচ্ছে কোনো পদার্থবাচক, যেমন গোল্ড, সিলভার, হুইট, রাইস, প্যাডি, উড, এইগুলো হচ্ছে মেটেরিয়াল নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে এটা এমন একটা নাউন যেগুলো ধরা ছোঁয়া যাবে না। অন্যান্য নাউনগুলো তবু ধরা ছোঁয়া যাবে, কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনকে তুমি ধরতে ছুঁতে পারবে না, অদৃশ্য আমাদের কাছে। সেটা আবার কীরকম হতে পারে? যেমন ধরো যদি বলি কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু, দয়া একটি মহৎ গুণ। এই যে কাইন্ডনেস, দয়া, এই কাইন্ডনেসটা কিন্তু নাউন। একে তুমি ধরতে কিংবা ছুঁতে পারবে কি? পারবে না, এটা উপলব্ধি করতে হবে। অনেস্টি, সততা, পোভার্টি, দারিদ্রতা, এইগুলো সব অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়ে। যাই হোক, আজকে আমি প্রথম আরম্ভ করলাম, এই পর্যন্তই থাক। পরবর্তীকালে আরও ইন্টারেস্ট সহকারে তোমাদের বোঝাবার চেষ্টা করব। এই প্রসঙ্গে বলে রাখি, তোমরা যদি এই সম্পর্কে বুঝতে না পারো, আমাকে ইউটিউবেতে তার মাধ্যমে আমাকে প্রশ্ন করতে পারো। আমি যথাসাধ্য সেইগুলো চেষ্টা করব উত্তর দেওয়া, তোমাদের বোঝাবার। এই ধরনের বেশ কিছু ইংরাজি আছে যেগুলো সহজ সরলভাবে তোমরা বুঝতে পারবে, আমি বোঝাবার চেষ্টা করব। আশা করি ইংরাজি ভীতি তোমাদের কেটে যাবে, আর তোমরা যাতে বুঝতে পারো সেইভাবেই আমি বোঝাবার চেষ্টা করব, খুব সহজ সরল ভাষায়। আর আমি ধরে নেব তোমরা কিছু জানো না, তোমাদের প্রথম থেকে আরম্ভ করতে হচ্ছে, প্রথম থেকে তোমরা শিখছো, সেই জায়গায় পৌঁছেই আমি তোমাদের বোঝাবার চেষ্টা করব। আজ তাহলে প্রিয় আমার ছাত্রছাত্রীরা, আজকে এই পর্যন্ত থাক। আবার আমি পরে আলোচনা করব। সাধারণত আমি, আজকে হচ্ছে মঙ্গলবার, টুইসডে, আবার আমি এটা বৃহস্পতিবার, থার্সডে, অর্থাৎ একদিন ছাড়া এটা আমি প্রচার করতে আরম্ভ করব। তোমরা মন দিয়ে শুনলে নিশ্চয়ই উপকৃত হবে, এটা আশা রেখে আমি আজকে শেষ করি। থ্যাংক ইউ।